তাহলে আমরা প্রথমে এই বিষয়গুলো বুঝবো। হ্যাঁ, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এগুলো 9 ছিল কি না? ছিল কি না? এক একটু ছিল, মনে আছে? একটু ছিল না? কিছুটা ছিল হয়তো। আচ্ছা দেখো, তাহলে নিউক্লিওসাইড কাকে বলে? নিউক্লিওসাইড হলো যে পেন্টোজ সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত হওয়াকে নিউক্লিওসাইড বলে। তোমরা যদি হচ্ছে একটু সংক্ষেপে সহজ করে লিখতে চাও তাহলে খাতায় নোট করে নাও, তাহলে ভালো হয়। তাহলে তোমাদের বই আর দেখতে হবে না। নিউক্লিওসাইড কাকে বলে? পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার, এর সাথে নাইট্রোজেনাস ক্ষারক বা নাইট্রোজেন বেজের সংযুক্তিকে বলা হয় নিউক্লিওসাইড। আর বলি পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার, এটাকে বলা হয় পেন্টোজ সুগার, তাই না? পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হওয়াকে কি বলা হয়? নিউক্লিওসাইড। পরীক্ষায় এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে, পরীক্ষায় আসছে এটাকে। হ্যাঁ, নিউক্লিওসাইড কাকে বলে? নিউক্লিওসাইড কাকে বলে? এবার দেখো নিউক্লিওটাইড, এবার লিখবো নিউক্লিওটাইড কাকে বলে? নিউক্লিওসাইডের সাথে ফসফেট মূলক যুক্ত হবে। ফসফেট মূলক যুক্ত হওয়াকে, এই যে এখানে লেখা আছে যুক্ত হওয়াকে বলা হয় নিউক্লিওটাইড। এই দুটো সংজ্ঞা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে কিন্তু আসে। হ্যাঁ, এটা সহজ ভাষায় তোমরা লিখলাম, বইয়ের ভাষা থেকে এই ভাষাটা আশা করি সোজা, এই জন্য এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। সবাই আগে লেখা শেষ করো, তারপরে আমি আবার আলোচনা করছি। সবার হয়েছে? আচ্ছা, তো এই সংজ্ঞা দুটা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? সংজ্ঞাটা রাহাত বুঝতে পারছো? সংজ্ঞাটা বইয়ে যে গ্লাইকোসাইড দেওয়া আছে, হ্যাঁ, এগুলো আমরা শিখবো, আমরা এটা শিখবো। আগে এটা শিখিনি, ওই কিছু ছোটখাটো এমসিকিউ, ওটা বই যখন শুরু করবো তখন। নিউক্লিওসাইডের সংজ্ঞাটি দেওয়া আছে, সংজ্ঞাটি দেওয়া আছে বইয়ে। হ্যাঁ, সংজ্ঞাটা দিয়ে আছে, কিন্তু এটা একটু সংক্ষেপে, এক মার্কের জন্য অত বড় দরকার নাই। হ্যাঁ, ছোট্ট করে লিখলেই হবে, কয়ের জন্য এত বড় দরকার নাই। হ্যাঁ হ্যাঁ বলো। সুগার মানে গ্লুকোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুগার হচ্ছে সুগার অনেক রকম হয়। যখন আমরা বলি মিষ্টি, হ্যাঁ, তো এই মিষ্টি বলতে গুড়কে মিষ্টি বলে, খেজুরকে মিষ্টি বলে, চিনিকে মিষ্টি বলে, জিলাপিকে মিষ্টি বলে না? তো সুগার অনেক রকমের হতে পারে। তো এই সুগারটা যেটাকে তুমি কি বলছো গ্লুকোজ, এই সুগারটা হলো 5 কার্বন বিশিষ্ট সুগার, তবে এটাও সুগার, তবে ধরন ভিন্ন। মানে ধরো সুগার যেমন হচ্ছে যেটা আমরা গ্লুকোজ বলি সেটা খুব বেশি মিষ্টি, এটা আসলে মিষ্টির মধ্যে পড়ে না। হ্যাঁ, তবে এটা সুগারের বৈশিষ্ট্য বহন করে, বুঝতে পারছো? যেমন ধরো যে অ্যাকচুয়ালি আমরা যে ভাত খাই, রুটি খাই, এগুলো কিন্তু এক ধরনের সুগার। হ্যাঁ, কিন্তু এগুলো মিষ্টি না। হ্যাঁ, মানে বৈশিষ্ট্যগতভাবে মানে বৈশিষ্ট্য মিল আছে, তাই এগুলো সব কার্বোহাইড্রেট বা শর্করা বলি যেটাকে আর কি। হ্যাঁ, এই শর্করার অনেক ভাগ আছে, ঠিক আছে? তাহলে এটা হলো একটা শর্করা বা সুগার, যেটা 5 কার্বন বিশিষ্ট সুগার। এই 5 কার্বন বিশিষ্ট সুগারের সাথে নাইট্রোজেন বেস, গতদিন তো শিখছো নাইট্রোজেন বেস তো 5 রকমের আছে না? অ্যাডিনিন ছিল, থাইমিন ছিল, সাইটোসিন ছিল, গুয়ানিন ছিল, আর ইউরাসিল তো আরএনএ এর মধ্যে পাওয়া যায়, তাই না? তাহলে এই যে 5 রকমের নাইট্রোজেন বেস আছে, এদের যে কোনো একটার সাথে যুক্ত হলেই সেটা হলো নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে যদি ফসফেট মূলক বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে সেটা নিউক্লিওটাইড হয়ে যাবে, তাই না? তো এখন এটা একটু আমরা আঁকবো, যদিও পরীক্ষায় আঁকাটা আসে না, কিন্তু শেখার জন্য আঁকা লাগবে। সেটা হলো আমরা একটা নিউক্লিওটাইড আঁকবো।
নিউক্লিওটাইড আঁকলেই নিউক্লিওসাইডটাও হয়ে যাবে, নিউক্লিওটাইড। আমার সাথে সাথে তোমরা একটা নিউক্লিওটাইড। দেখো নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা কি জেনেছি, তাহলে দেখো নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা জেনেছি নিউক্লিওসাইডের সাথে ফসফেট গুলো যুক্ত হওয়া। তাহলে অরিজিনালি নিউক্লিওটাইড মানে কি, যে সেখানে কিন্তু নাইট্রোজেনাল বেস তো থাকবেই, নাইট্রোজেনাল বেস তো থাকবেই, তার সাথে থাকবে পেন্টোজ সুগার, তাই না, তার সাথে থাকবে ফসফেট মূলক। তার মানে তিনটা জিনিস একসাথে থাকলে সেটাই কিন্তু নিউক্লিওটাইড হয়। সেটা কি হয়, নিউক্লিওটাইড হয়। তিনটা জিনিস একসাথে থাকলে সেটা হলো নিউক্লিওটাইড হয়। সামনে বসো না, হ্যাঁ ঠিক আছে, আসো। তাহলে এখন এই নিউক্লিওটাইড রাখবো, তাহলে প্রথমে একটা নাইট্রোজেন বেস লিখবো, তাই না। তাহলে নাইট্রোজেন বেস মনে করলাম আমরা অ্যাডিনিন দিয়ে করি, অ্যাডিনিন যে কোনো একটার সাথে, তো তাহলে নাইট্রোজেন বেস কিন্তু যে কোনো একটার সাথে, তাহলে এই অ্যাডিনিন, তারপরে মনে করো এখানে একটা সুগার, আর একটা হলো ফসফেট মূলক, এটা ধরা আছে। তাহলে এটা নিউক্লিওটাইড হবে। তাহলে আমরা তো জানি যে অ্যাডিনিন কেমন দেখতে ছিল, কতদিন আসছে আমরা, তাই না। তাহলে দেখো অ্যাডিনিন হচ্ছে দুইটা রিং দিয়ে গঠিত, দুইটা রিং দিয়ে অ্যাডিনিন গঠিত। তো এটা একটা রিং, আর আরেকটা হলো এটা একটা রিং। তাহলে দুইটা রিং দিয়ে অ্যাডিনিন গঠিত, দুইটা রিং দিয়ে অ্যাডিনিন গঠিত। তো এখানে মোট 6টা ভুজ, 9টা ভুজ আছে, এখানে মোট 9টা ভুজ আছে। তো সেই 9টা ভুজ তোমার হচ্ছে শুরু হবে এখান থেকে। তাহলে এটা মনে করো 1 নম্বর ভুজ, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, আর এটা হলো 9। এখন এখানে কিভাবে বসাতে হবে গতদিন বলেছি, হ্যাঁ। তারপরও যেহেতু আবারও আঁকছি, আবারও বলছি যে প্রথমে এটা করতে হয় এইভাবে, অ্যাডিনিনটা আঁকতে হয় এইভাবে। মনে রাখবো নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকবে 1 নম্বর পজিশনে, 3 নম্বর পজিশনে, 7 নম্বর পজিশনে, 9 নম্বর পজিশনে। আর বাদবাকি সব জায়গায় কি থাকবে, কার্বন। বাদবাকি সব জায়গায় কি থাকবে, কার্বন। তাহলে প্রথমে মনে রাখবো যে অ্যাডিনিনে দুইটা রিং, একটা ষড়ভুজ আকৃতির রিং আর একটা পঞ্চভুজ আকৃতির রিং, একটা ষড়ভুজ আকৃতির রিং আর একটা পঞ্চভুজ আকৃতির রিং। অ্যাডিনিন দেখতে যেমন তেমন আঁকবো। তাহলে দুইটা রিং আঁকার পর নাইট্রোজেন বসবে, এটা মুখস্থ রাখবো যে নাইট্রোজেন 1 এ বসবে, 3 এ বসবে, 7 এ বসবে আর 9 এ বসবে। তাহলে সেখানে বসাই দিচ্ছি, হ্যাঁ। এখন নাইট্রোজেন দেখো 1 এ নাইট্রোজেন বসালাম, 3 এ নাইট্রোজেন বসালাম, তার উপরে 7 এ নাইট্রোজেন বসালাম আর 9 এ নাইট্রোজেন বসালাম। ঠিক আছে, আমরা এই পর্যন্ত ক্লিয়ার? কোন কোশ্চেন আছে এটা করতে? তারপরে হলো এখন বাদবাকি সব জায়গায় কার্বন বসাবে। এই যে বাদবাকি সব জায়গায় কার্বন বসাবে। তাহলে মেইন গঠন, মেইন তো হয়ে গেল, তাই কি না, মেইন হয়ে গেছে। এবার হাত মিলানোর ব্যাপার। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে অ্যাডিনিনের মাথার উপরে, ষড়ভুজ আকৃতির এখানে অ্যাডিনিনের মাথার উপরে একটা অ্যামিন গ্রুপ থাকে, অ্যামিন গ্রুপ। আর আমি গতদিন বলেছি যে মাথা দেখে চিনতে হবে যে এটা কি, মাথা দেখে চিনতে হবে এটা কি। যেমন আমরাও তো একটা মানুষের মুখমণ্ডল দেখে চিনি যে সে কে, তাই না। তো সেরকম এটা যে অ্যাডিনিন, এটা মনে রাখার দুইটা বুদ্ধি। একটা বুদ্ধি হলো যে এটা একটা ষড়ভুজ আকৃতির রিং হবে, একটা পঞ্চভুজ আকৃতির রিং হবে, আর এর মাথার উপরে একটা অ্যামিন গ্রুপ থাকবে। একটা কি থাকবে, অ্যামিন গ্রুপ থাকবে। তাহলে অ্যামিন লিখতে গেলে এ ব্যবহার হয়, অ্যাডিনিন লিখতে গেলেও এ ব্যবহার হয়। তার মানেই বুঝতে হবে যে এটা হলো অ্যাডিনিন। এটা কি, অ্যাডিনিন, এটা আসলে অ্যাডিনিন, তাই না। এটা হলো একটা অ্যাডিনিন। এখন হাত তো মিলিনি, হাত মিলাতে হবে, তাই কি না।
তাহলে এখন হাত মিলাবো কিভাবে? আমরা জানি যে শুরু করলে এখানে যদি ডবল বন্ড দিই তাহলে এখানে আবার ডবল বন্ড, এখানে ডবল বন্ড দেব না, এখানে ডবল বন্ড দেব, এখানে দিব না, এখানে দিব, তাই কি না? এখানে দিব না, এখানে দিব, কিন্তু এখানে যেটা আছে তাই আর দিব না। আচ্ছা, এবার কি করব? যে হাত কোথায় কোথায় মিলিয়ে দিই। দেখো এখানে একটা হাত মিলিয়ে দিই, তাহলে এখানে একটা এইচ, আর এখানে হাত মিলিয়ে দিই, তাহলে এখানে একটা এইচ, আর এখানে হাত মিলিয়ে দিই এইচ, তাহলে এটা হয়ে গেল অ্যাডিনিন। এটা হয়ে গেল কি? অ্যাডিনিন। তার মানে এখানে কিন্তু মুখস্থ করার কোনো কিছু নাই, এখানে কি মুখস্থ করার কিছুই নাই, খালি টেকনিক্যালি তুমি যদি খেয়াল রাখো তাহলে তুমি এটা আঁকতে পারবা। টেকনিক্যালি খেলার মতো, তুমি টেকনিক জানলে এটা খেলা মনে হবে, তাই না? বাচ্চাদের তুমি প্র্যাকটিস করবা, দেখবা এটা খেলা মনে হবে। এখন দেখো নিউক্লিওটাইড বানাতে গেলে অ্যাডিনিনের সাথে সুগার দিতে হবে। অ্যাডিনিনের সাথে কি দিতে হবে? সুগার দিতে হবে নিউক্লিওটাইড বানাতে। তারপর তোমরা চাইলে নিজেরাও একটু বই দেখতে পারো যে একটু যে আমরা ঠিক পথে আগাচ্ছি কিনা। দেখো এখানে একটা ছবিতে দেয়া আছে কিন্তু, হ্যাঁ তোমাদের কাছে বই আছে না? হ্যাঁ, দুইটা আছে। এই যে ডান দিকে 45 পৃষ্ঠায় দেখো একটা দেয়া আছে অ্যাডিনিন দেয়া আছে না, তার সাথে দেখো যে সুগার আর ফসফরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমরা সেই অনুযায়ী করি। এখন অ্যাডিনিনের সাথে যে সুগারটা থাকে সেই সুগারটা এখন মুছে দিচ্ছি, কারণ এখানে কাজ আছে। এই যে সুগার, এই হলো সুগার আছে, 5 কার্বন বিশিষ্ট সুগার, তাহলে 5 কার্বন বিশিষ্ট সুগার আনলাম, 5 কার্বন বিশিষ্ট সুগার। 5 কার্বন বিশিষ্ট সুগারের এখানে একটা কার্বন আর এর সাথে একটা OH থাকে। প্রাথমিক অবস্থায় OH-টা দিচ্ছি। তারপরে হলো আমরা জানি 2 নম্বরে যদি এটা ডিএনএ হয়, যদি এটা ডিএনএ হয় তাহলে কি হবে মনে আছে? অক্সিজেন ছাড়া ডিঅক্সি, আমরা বলি না ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি মানে কি? যে সুগারে 2 নম্বরে অক্সিজেন থাকবে না তার নাম ডিঅক্সি, তার নাম ডিঅক্সি। তাহলে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর যদি আরএনএ হয় তাহলে তো থাকবে, তাই না? আচ্ছা, আমরা ধরলাম যে এটা হচ্ছে ডিএনএ। এখন এই দুটাকে যোগ করলে এটা হয়ে যাবে নিউক্লিওসাইড। এই দুটাকে যোগ করলে দেখো সংজ্ঞা অনুযায়ী পেন্টোজ সুগার, এই যে এটা হলো পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার, তাই না? এটা কি? পেন্টোজ সুগার। এটা হলো পেন্টোজ মানে 5 কার্বন বিশিষ্ট সুগার, পেন্টোজ সুগার, তাই না? পেন্টোজ সুগার। তাহলে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস, এই যে একটা নাইট্রোজেন বেস, এই যে একটা নাইট্রোজেন বেস যুক্ত করলেই কি হয়ে গেল? নিউক্লিওসাইড হয়ে যাবে। ওই দেখো নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড মানে নাইট্রোজেন বেসের সাথে সাইড থেকে একজন যুক্ত হলো, বাস তার নাম হয়ে গেল নিউক্লিওসাইড। মনে রাখতে হবে যে নাইট্রোজেন বেসের সাথে সাইড থেকে কেউ একজন যুক্ত হয়েছে, তখন নাম হয়ে গেছে নিউক্লিওসাইড। আমরা বই পরে আসবো, হ্যাঁ? আচ্ছা, বই পরে আসবো, আমি একটু ভেঙে পড়াচ্ছি। হ্যাঁ, এখন দেখো, এখন যুক্ত কিন্তু এখনো হয়নি। যুক্ত কি হয়েছে? হয়নি। যুক্ত যদি করি তাহলে অবশ্যই এইচ আর ওএইচ কি হবে? পানি হয়ে যাবে না? যদি পানি হয় তাহলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে গেল, একবারে ডাইরেক্ট যুক্ত হয়ে গেল। এইটুকু বুঝলে কিনা আগে বলো, এইটুকু বুঝছো কিনা? দিয়া ও দেখতে পাচ্ছ না? সামনে বুঝতে হবে, কোন দিক দিয়ে দেখতে পাচ্ছ না? একটু সাইড সুইটে আসো, নাহলে সামনে কিন্তু আরো জায়গা আছে, এই যে এখানে আছে, তুমি সামনে তো বসো, আজকে কিসে বসছো? আচ্ছা, একটু পর্যন্ত বুঝেছেন কিনা একটু বলো, আপনার বলো তো। আকৃতিটা আরেকবার বুঝিয়ে দিলে সলভ করে দিলে ভালো। আকৃতিটা, আচ্ছা এই কি করে না কোনটা? এই দুটাই। ও আচ্ছা, ধন্যবাদ। তবে এটা গতদিন ক্লাস করলে ভালো ছিল, গতদিন কিন্তু এইগুলা পড়া শেখাইছি। তো দেখো এখানে ছিল ওইস, হ্যাঁ এখানে ওইস, আর এখানে ছিল এইস। তো এইটা হলো পেন্টোজ সুগারের চেহারা এরকম, 5 কার্বন যুক্ত সুগারের চেহারা এরকম যে এর 1 নম্বরে ওইস পড়ে থাকে। এটাকে বিটা ডি রাইবোজ বলা হয়। বিটা মানে হলো 1 নম্বর কার্বনের ওইস পড়ে থাকে, তার নাম বিটা ডি গ্লুকোজ বলা হয়। হ্যাঁ, বিটা নামকরণ কেন হলো এটা আমরা তৃতীয় অধ্যায়ে শিখবো, যে বিটা নামকরণ কেন হয়েছে, আলফা নামকরণ কেন হয়েছে।
এখন দেখো ওই বিটা ডি গ্লুকোজের 1 নম্বর যে উপরে যে ওইস আছে, ওই ওইসটা যখনই নাইট্রোজেন বেজের 9 নম্বরের সাথে যুক্ত হবে, 9 নম্বরের সাথে যুক্ত হয় আর কি, 9 নম্বরের সাথে যখন যুক্ত হবে তখন আমরা জানি, একটু মাঝে মধ্যে দেখতে সমস্যা হলে একটু উঠে দাঁড়াও, ওইস এর সাথে এইস যুক্ত করলে কি পানি হয় না? পানি হয়ে যায়, হয় না পানি? তাহলে পানি যদি হয় তাহলে তো ওটা ভ্যানিশ, কোষের মধ্যে মিশে যায়, পানি মানে ভ্যানিশ। তো পানি হয়ে যে পানি হয়ে গেল তখন এ তো নাই, তখন কি হলো? এই দুইজনই তো নাই, ওই যে পানি হয়ে ভ্যানিশ হয়ে গেছে, তার মানে এই দুইজন আর নাই। যদি না থাকে তাহলে এই কার্বনটা এই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে। না বুঝলে বল, বলো কোথায় সমস্যা হচ্ছে? সমস্যা হলে নিচেরটা বেঞ্চের সুগারটা ওটা কি করে একটা মানে ও পেন্টোজ সুগারটা, আচ্ছা উপরে একটু আঁকাই দিই। হ্যাঁ উপরটা বুঝতে পেরেছি, নিচেরটা বুঝুনি? আচ্ছা উপরে উপরটা মানে দেখতে পাইনি যখন। ও হ্যাঁ বুঝতে পারছি, এই যে এরকম। এটা হচ্ছে পেন্টোজ সুগারের গঠন। যদি এটা ডিএনএ তে গঠিত, ডিএনএ এর কারণে হয় তাহলে ডিএনএ তে কিন্তু ডিঅক্সি থাকে, মানে এখানে অক্সিজেন থাকে না। হ্যাঁ আচ্ছা, এখন এটা হলো এই সুগারের নাম পেন্টোজ সুগার কেন? কারণ এখানে দেখো 1 নম্বর, এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4 আর 5। এখন বলো এইটুকের মধ্যে কোন কোশ্চেন থাকলে বলো। উপরটা অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ উপরে এটা অক্সিজেন। এখন যদি বলো যে মানে এই জিনিসটা কিভাবে আসলো সেটাও আমি দেখাই দিতে পারবো, মানে কিভাবে এটা হলো। হ্যাঁ কিন্তু অত ডিপলি যদি শিখতে চাও তাহলে শিখাবো যে এটা আসলো কি করে, এর এখানে অক্সিজেনটা আসলো কি করে, বুঝতে পারছো? এটা মনে রাখার টেকনিক। হ্যাঁ আচ্ছা, মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক বলতে গেলে তাহলে ওই ডিপে যেতে হবে। আচ্ছা দেখো তাহলে একটু যখন প্রশ্ন করলে একটু দেখেই নাও। হ্যাঁ এই জিনিসটা আসলে আসছে কিভাবে, যে নরমালি এটা কিন্তু পানিতে দ্রবীভূত অবস্থার একটা সুগার। যদি পানিতে দ্রবীভূত ছাড়া এমনি সুগার থাকতো তাহলে এর চেহারা কিন্তু এরকম, এর চেহারা এরকম। এর চেহারা হলো এরকম, এটা হলো অরিজিনাল গঠন। কিন্তু যখন পানির মধ্যে দ্রবীভূত হয় তখন এর গঠনটা এরকম রিং হয়ে যায়। কেন হয় খেয়াল করো, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটা 5, 5টা কার্বন বিশিষ্ট সুগার। পানির মধ্যে যখনই একে ফেলা হবে তখন এর চেহারা চেঞ্জ হয়ে যায়। আপনি তো হয় ডিএনএ বলছেন কেন? ডিএনএ তে একটা অক্সিজেন থাকে না। হ্যাঁ এটা অক্সিজেন নাই, ওই কথা বলছেন কেন? হ্যাঁ এটা হচ্ছে, এটা যদি ডিএনএ এর জন্য ব্যবহার করি তাহলে বলবো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো যেহেতু এখন ডিএনএ পড়াবো তো আরএনএ তো পরে পড়াবো, ওই জন্য বলছি এই যে এই জিনিসটা এটা ডিএনএ তে ব্যবহার হতে দেখা যায়, এই সুগারটা ডিএনএ এর মধ্যে ব্যবহার হতে দেখা যায়। আরেকটা সুগার আছে যে সুগারটা হলো আরএনএ এর মধ্যে ব্যবহার হতে দেখা যায়, সেখানে কিন্তু অক্সিজেন থাকবে। এই সুগারের নাম হলো ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সি কেন? এটা বুঝে গেছে মাসুল কি এটা অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। এটা করে জানলে আচ্ছা দেখো এইটার নাম হলো রাইবোজ, এই সুগারের নাম কি? রাইবোজ। আর যদি আমি এখানে অক্সিজেন তুলে দিই তাহলে এর নাম হবে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ দুই রকমের চেহারা, ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সি মানে অক্সিজেন ছাড়া, ডিঅক্সি মানে অক্সিজেন ছাড়া। তাহলে দুই রকমের রাইবোজ আছে, একটা হলো অক্সিজেন ছাড়া, একটা অক্সিজেন যুক্ত, একটা অক্সিজেন যুক্ত। আচ্ছা এবার একটু আসল খেলাটা দেখো, যে এই সুগারকে তুমি যদি পানিতে দ্রবীভূত করো, পানিতে দিয়ে দাও, আসলে এটা কেমিস্ট্রির দিকে চলে যাচ্ছে তাই না? আচ্ছা মাঝে মাঝে একটু যাওয়া ভালো, হ্যাঁ তাই না? আচ্ছা এখন এই সুগারকে তুমি যদি পানির মধ্যে ফেলে দাও, ঢাকটা দিয়ে হোক আর যেভাবে হোক পানির মধ্যে যদি ফেলে দাও, তাহলে চেহারা চেঞ্জ হয়ে যায়। কেন হয়? কারণ ও তার নিজের স্বতন্ত্র ধরে রাখতে চায়। তুমি পানির মধ্যে ডুব দিলা মনে করো, তুমি কি বলবা যে আমি যেহেতু পানির মধ্যে ডুব দিয়েছি আমি এখন মাছ হয়ে যাই, তুমি তো তোমার মানুষ হিসেবেই থাকতে চাইবা তাই না? আর যদি এরকম মতো পানির মধ্যে ডুব দিছো, উঠে দেখছো তুমি একটা কি হয়ে গেছো, হ্যাঁ জলপরি হয়ে গেছো। তো তুমি এটা চাইবা? তুমি তো চাইবা না, যে কোনো ভাবেই হোক তুমি এটা করতে চাইবা না। তো এরাও তাই, পানির মধ্যে ডুব দিয়েছে, এ তার বৈশিষ্ট্য হারাতে চায় না। তখন ও চিন্তা করে
আমার এই 1 নম্বরের সাথে কেউ আসে যেন খপ করে যুক্ত না হয়ে যায়, আমি আমার বৈশিষ্ট্য ধরে রাখবো। এই খেয়াল করো, আমি আমার বৈশিষ্ট্য ধরে রাখবো। তাই সে কি করে, পানির মধ্যে যে এই 1 নম্বরটা আর 4 নম্বরটা একসাথে যুক্ত হয়ে যায়। 5 নম্বর কেন যুক্ত হয় না? কারণ 5 এমনিতেই শক্তিশালী, এর সুন্দরভাবে 4টা হাত কমপ্লিটলি ভাবে আছে, এই জন্য এর সাথে হয় না, এর সাথে হয়। এই ওইস গুলা কারোর সাথে বিক্রিয়া ঘটাই ফেলতে পারে। তাই এই পানিতে গেলে এই 1 নম্বর কার্বন আর এই যে 4 নম্বর কার্বন, এই দুইজন, এটা গোটাটা কিন্তু গোটাটা গোল হয়ে এসে এটার সাথে লেগে যায়। আচ্ছা, যদি লেগে যায় তাহলে এখানে তো একটা ও, এই যে CHO, তাই না? আবার এখানে দেখো আর 4 নম্বরে কি ছিল, সেখানেও কিন্তু একটা ওইস আছে। তাহলে এই দুইটা যদি এর সাথে যুক্ত হয় তাহলে কি রেজাল্ট দাঁড়ায়? তাহলে H2O হয় না? আর বেঁচে থাকে কি? অক্সিজেন না? বেঁচে থাকবে কিন্তু অক্সিজেন। এই যে এইটুকু যুক্ত হয়ে গেল, বেঁচে থাকলো কি? অক্সিজেন। সেই কারণে আমরা এখানে কি করি? অক্সিজেন দিয়ে দিই। বাদ গেল কেন? অক্সিজেন বাদ গেল কেন? ও আচ্ছা, এখন যদি মনে করো কোনো গরুর বাচ্চা যদি বলে, আচ্ছা মানুষের মাথার শিং বাদ গেল কেন, তাহলে ওই গরুর বাচ্চার মা গরুর বাচ্চাকে কি বলতে পারে বলতো? এটা হলো গঠন বৈশিষ্ট্য, আল্লাহ যেভাবে বানাইছে সেটাই। আল্লাহর উপরে তুমি, স্রষ্টার উপরে তুমি বলতে পারো না যে আমাদের মাথায় শিং দিল না কেন, আমাদের মাথায় কুমির, আমাদের গায়ে কুমিরের মতো করলো না কেন, এইটা বলা যাবে না, কারণ এটা গঠন বৈশিষ্ট্য। এটা কি? গঠন বৈশিষ্ট্য। ঠিক আছে? যে কেন হলো সূর্যকে এত বড় করা হলো কেন, ছোট করলেও তো হতো। সূর্যের কেন হাত পা নাই, সূর্যের কেন মাথা নাই, গোল কেন করা হলো, 4 কোণাচি কেন করা হলো না, পঞ্চভুজ আকৃতির কেন করা হলো না, এটা বলা যাবে? এটা হলো গঠন। ওর চেহারা এরকম, যার চেহারা যেমন তোমাকে তেমনই আঁকতে হবে। বুঝা গেল কি? যার চেহারা যেমন না, তুমি অন্য কিছু আঁকতে পারবা না। তোমাকে আঁকতে বলা হলো একটা গরুর ছবি, তুমি যদি একটা বাঘের ছবি আঁকা হবে না তো, তাই কি না? বুঝা গেল কি? তো এখন কেন অক্সিজেন বাদ গেল? এটা তার গঠন বৈশিষ্ট্য। এক একজনের গঠন এক এক রকমের হয়, এক একজনের গঠন এক এক রকমের হয় বলে আমরা খাবারের টেস্টও ভিন্ন ভিন্ন পাই। তুমি খাসির মাংস খাবা একরকম টেস্ট, মুরগির মাংস খাবা আরেক রকমের টেস্ট। কেন? ওখানেও গঠন বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, সেজন্য তোমার টেস্টেও ভিন্ন হয়ে যায়। এখানেও খাদ্য খাবারের মধ্যে সবাই শর্করা, ধরো পালং শাক, লাউ শাক বা লাল শাক, সবাই কিন্তু শর্করা, কার্বোহাইড্রেট, কিন্তু সবগুলা টেস্ট এক। ওই রকম গঠনে ভিন্নতা আছে। এই গঠনে ভিন্ন বলে টেস্ট ভিন্ন ভিন্ন লাগে। বুঝতে পেরেছো? আচ্ছা বলো, এখন এইটুকু একের সাথে 4 যুক্ত হলো, তখন এই দেখো এখানেও তাই, 1 আর 4 এর মাঝে কি অক্সিজেন না? তাহলে এই অক্সিজেনটা কোথা থেকে আসলো? বুঝতে পেরেছো? মানে রাইবোজ থেকে হবে, ডিঅক্সি থেকে হবে না। না, ডিঅক্সি থেকেও হবে। ডিঅক্সি থেকে যদি হয় তাহলে দেখো এটা তো 2 না, এটা ডিঅক্সি হলে এখানে অক্সিজেন হতেই যা। দুটোতেই একই কাহিনী। বুঝতে পেরেছো? দেখো 1 আর 4 যুক্ত হয়ে অক্সিজেন হয়েছে না, তাই দেখো 1 আর 4 এর মাঝে কি? অক্সিজেন, তাই না? আর এই যে 1 নম্বরে ওইস, এই যে ওইস, এটা এদিক গেল। 2 এ তো এইচ, শুধু এইচ, আমি এখানে আবার দিলাম অক্সিজেন, এইচ দিই যেহেতু এখানে নাই। 3 এ এই যে ওইস, এই যে নিচে ওইস, ডানে মানে নিচে। তারপর 4, এই যে 4 এখানে এইচ আছে, আর এই যে মাথার উপরে। এখন কথা হলো, রিংটা গঠন হয়েছে কতটুকের মধ্যে? 1 থেকে 4 এর মধ্যে। 1 আর 4 এর মধ্যে রিং গঠন হয়েছে। 1 আর 4 এর মধ্যে রিং গঠন হয়েছে। রিং এর বাইরে কি? CH2H নাই? দেখো রিংটা গঠন হয়েছে 1 আর 4 এর মধ্যে। CH2H এটা কি রিং এর বাইরে ছিল না? দেখো রিং এর বাইরে বলে এই জিনিসটা রিং এর বাইরেই আছে। বুঝুনি? এইটুকুর মধ্যে কার কি কোশ্চেন আছে? আছে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা এখন যেটুকু বললাম এটুকু আসলে পরীক্ষায় আসবে না। হ্যাঁ, এটা জাস্ট জানার জন্য। অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো তুমি অনেক কেমিস্ট্রি টিচারের কাছেও পাবা না। হ্যাঁ, 1 নম্বর কার্বন ওখানে ওইটা স্যার, এখানে যদি জানি বলি 1 নম্বরে না, ঠিক আছে লেখছেন স্যার, দেখছি। আচ্ছা, তবে এখানে আরেকটা জিনিসও জানতে পারো, সেটা হলো যে যখন 1 আর 4 যুক্ত হয় তখন তো ওইস ভ্যানিশ হয়ে গেছে। তাহলে 1 আর 4 এর মাঝে কিন্তু কোনো ওইস নাই। এই যে 1 আর 4 যুক্ত হয়েছে না,
তখন কিন্তু এখানকার ওএইচ তো ভ্যানিশ হয়ে গেছে। 1 নম্বরের ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো, এ যখন এর সাথে যুক্ত হয়ে গেছে তখন এদিকে কিন্তু হাত ফাঁকা হয়ে গেছে, হাত ফাঁকা হয়ে গেছে। তাহলে এখানে আবার ওএইচ এইচ আসলো কোথা থেকে, বুঝেনি? মানে 1 আর 4 যখন যুক্ত হয় তখন তো 1 নম্বরের ওএইচটা ভ্যানিশ হয়ে গেছে, 1 নম্বরের ওএইচ তো আর নাই। তাহলে হিসাবে এই এটুকু আর এটুকু তো ভ্যানিশ হয়ে তো অক্সিজেন হলো, তাই না? তাহলে এই যে 1 নম্বর এ তো 4 এর সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু 1 নম্বরে কিন্তু দুইটা হাত ফাঁকা হয়ে গেল না, এখানে ওএইচ ছিল ভ্যানিশ হয়ে গেল, এটা তো আছে এটা আছে। তাহলে 1 নম্বরে তো কার্বনের 4 হাত না, তো তাহলে এখানে তো আর দুইটা হাত ফাঁকা হলো না। তো সেই ফাঁকা জায়গা থেকে ওএইচ এইচ আসলো কোথা থেকে? এটা আসলে এই কারণে, কার্বনের বৈশিষ্ট্য হলো, মনে করো এরকম যে কার্বন হলো এমন এক ধরনের পুরুষ মানুষ যে হলো 4টা বউ সবসময় রাখতে চায়, সবসময় 4টা বউ রাখতে চায়। যখনই ওর 2টা বউ মারা গেছে পানিতে ডুবে, তখন ওই চিন্তা করলো যে আরে আমার তো 2টা বউ ফাঁকা হয়ে গেছে, ও তাড়াতাড়ি করে পানির ভিতর থেকে আবার টেনে নিয়ে আবার বিয়ে করে ফেললো, বিয়ে করে এরকম আবার। বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন বলো এগুলোর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই। তাহলে এবার আমরা এখানে আসি। আচ্ছা, এগুলো কোশ্চেন না করলে এটা বলতাম না, যেহেতু তোমরা কোশ্চেন করলাম, বিশেষ করে রাতটা আজকে ধরতে গেলে প্রথম আসছে তো ওই জন্য প্রশ্নগুলো বললাম। কোষ রসায়নে আরো অনেক মজার মজার বিষয়গুলো জানতে পারবো, হ্যাঁ, যে কেন আলফা ডি গ্লুকোজ নাম হলো, কেন বিটা ডি গ্লুকোজ নাম হলো, এই লজিক গুলো আর কি। হ্যাঁ, এখন দেখো এবার আমরা চলে আসি নিউক্লিওটাইড আক্সেলাম। নিউক্লিওটাইড আক্সি যখনই এটুকু যুক্ত হয়ে গেল তখন কিন্তু এর নাম নিউক্লিওসাইড। এই যে এটুকুর নাম কি? নিউক্লিওসাইড। এটুকুর নাম নিউক্লিওসাইড যে হইছে, এই নামকরণ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এর নাম কি? নিউক্লিওসাইড। এখনো কিন্তু টাইট হয়নি, 3 জন যখন ধরবে তখন টাইট হবে। সাইড থেকে একজন ধরছে তাই সাইড। হ্যাঁ, এটার নাম কি? নিউক্লিওসাইড। মনে রাখবা নাইট্রোজেন বেজের সাথে পেন্টোজ সুগার, সেটা ডিঅক্সি হোক বা শুধু রাইবোজ হোক, পেন্টোজ সুগার যখনই নাইট্রোজেন বেজের যে কোনো নাইট্রোজেন বেজের সাথে যুক্ত হলে তার নাম নিউক্লিওসাইড, তার নাম নিউক্লিওসাইড। সাইড থেকে একজন ধরেছে তাই নাম হয়েছে নিউক্লিওসাইড। আরেকজন যদি ধরে, 3 জন ধরছে, তাহলে টাইট হবে না জিনিসটা? বেশি জিনিসটা টাইট হয়ে যাবে, মানে 3 জন হলে ধরছে মানে অনেক টাইট, মনে রাখার জন্য। তাহলে 3 জন ধরলে টাইট। এখন 3 জনটা কি? যে এটা তো 1, এটা 2, এটা 3, এটা 4, এই যে 5। 3 জন হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিড তো এরকম দেখতে, ফসফরিক অ্যাসিড দেখতে এরকম। এখনো কিন্তু এটা নিউক্লিওটাইড হয়নি, কারণ যুক্ত হয়নি, জাস্ট পাশে এসে দাঁড়িয়েছে, যুক্ত কিন্তু এখনো হয়নি। ধরো তোমাদের যখন বিয়ে হবে, বিয়ের জন্য পাশাপাশি তোমার বউ দাঁড়াইছে কিন্তু বিয়ে হয়নি, তাহলে কি তুমি বউ বলতে পারবা? বলতে তো পারবা না, কেমন মানে হয়নি, পাশাপাশি দাঁড় করানো হয়েছে, এরকম ধরো একটা ব্যাপার। বিয়ে এখনো হয়নি, তো বলতে পারবা যে দম্পতি হয়নি তো তখনও, তাই না? এটা পাশে এসে দাঁড়াচ্ছে, এখন কিন্তু বিয়ে হয়নি। বুঝা গেল কি? কাজে এখনই তুমি নিয়ে যেতে পারবা না, তাই না? বিয়েটা এখনো হয়নি। তাহলে এখন পর্যন্ত এটা নিউক্লিওসাইড, পাশে এসে দাঁড়িয়েছে। এবার যুক্ত হবে, যখনই যুক্ত হয়ে যাবে তখন 2 জন তো একাকার হয়ে গেল, দম্পতি হয়ে গেল। তখন যুক্ত হওয়ার সময় কি কাহিনী ঘটে খেয়াল করো। যুক্ত হওয়ার সময় এই দেখো এখানে ওইস আছে, আর এই যে এখানে এইস আছে না, এই দেখো আবার পানি হয়ে গেল। আবার কি হলো? পানি হয়ে গেছে। আবার কি হলো? পানি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পানি হয়ে গেল মানে ভ্যানিশ। তাহলে এখন এই কার্বনের সাথে এইটা যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে গেল মানে 3টা একসাথে যুক্ত হয়ে গেছে না? এখন এই 3টাকে একসাথে বলবো নিউক্লিওটাইড। এবার তোমরা কোশ্চেন করো এটা নিয়ে, কে কি মানে কে বুঝুনি? নিউক্লিওটাইড হয়ে গেল। 3 জন ধরেছে টাইট, মনে রাখার জন্য। যদিও নিউক্লিওটাইডের সরল বাংলা অর্থ হলো ডিএনএ এর একক, ডিএনএ একক, ইউনিট অফ দা ডিএনএ এর একক বা ইউনিট। নিউক্লিওটাইডের বাংলা হলো একক, ডিএনএ এর একক, ঠিক আছে? আর নিউক্লিওসাইডের বাংলা হলো
যে ডিএনএ এর সাব ইউনিট, ডিএনএ সাব ইউনিট, হ্যাঁ উপায়কক। আচ্ছা এবার বলো এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? উপরেরটা আলাদা নাম কি নিচেরটা আলাদা নাম? উপরেরটার নাম আর নিচেরটা আলাদা নাম। উপরেরটা মানে এটা? না না, ওই চিত্রের উপরে। ও এটা এটা এটার নাম হলো, এটা একটা অ্যাডিনিন নামক নাইট্রোজেন জাতীয় ক্ষার পদার্থ, ক্ষারক পদার্থ। আমরা জানি হলো নাইট্রোজেন বেস হলো 5 রকমের আছে না, দেখো অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিন। গতদিন এটা আলোচনা হয়ে গেছে, তো গতদিন আসলে আরো ভালো হতো, তোমাদের মানে একটু ইয়ে হয়ে গেছে, তোমাদের মাঝপথে হয়ে গেছে। তাহলে এই 5টার যে কোনো একটার সাথে যদি পেন্টোজ সুগার এবং ফসফেট গুলো যুক্ত হয় তাহলে সেটা নিউক্লিওটাইড হয়ে যাবে। এইটুক নিয়ে কার কি কোশ্চেন আছে একটু বলো, এইটুক নিয়ে কার কি কোশ্চেন আছে বলো তো। অ্যাডিনাইনের সাথে পেন্টোজ সুগার, হুম। তার সাথে ফসফেট গুলো যুক্ত হয়ে নিউক্লিওটাইড হলো, তিনটা যৌগ তাই নিউক্লিওটাইড। হ্যাঁ। আর ফসফেট গুলো বাদ দিয়ে দুইটা নিউক্লিওসাইড। হ্যাঁ আমরা অ্যাডেনিন আর ওই ফসফেট যুক্ত হলে অ্যাডিনোসিন বলে এটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন কিন্তু এই যে আমরা জানি, তোমরা পড়েছো বোধহয় অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন বলতে বোঝায় অ্যাডিনিনের সাথে সুগার, অ্যাডিনিনের সাথে সুগার, এটাকে বলা হয় অ্যাডিনোসিন। গুয়ানোসিন, গুয়ানোসিন, গুয়ানোসিন তার মানে কি? হ্যাঁ গুয়ানিনের সাথে সুগার। সাইটিডিন, ইউরিডিন, হ্যাঁ সাইটিডিন বলা হয়, সাইটিডিন, সাইটিডিন বই আছে এগুলো। সাইটিডিন মানে সাইটোসিনের সাথে সুগার। ইউরিডিন, ইউরিডিন, তাহলে ইউরিনের সাথে সুগার এইভাবে আছে। আরেকটা আছে থাইমিন, না থাইমিডিন, তাহলে থাইমিনের সাথে সুগার। ঠিক আছে, তাহলে অ্যাডিনোসিন, ওই যে আমরা বলেছি না অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলি না, এইটা এই অ্যাডিনিন দিয়ে কিন্তু তৈরি হয়, সেটা অ্যাডিনিন দিয়ে কিন্তু তৈরি হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে যদি 3টা ফসফেট গুলো যুক্ত করো তাহলে এটা হয়ে যাবে শক্তির পয়েন্ট বা টাকা পয়সা, এটিপি, তাই না? তখন এটা এটিপি হয়ে যায়। এটা হলো 3টা ফসফেট হলে। আর একটা ফসফেট হলে কিন্তু না, একটা ফসফেট হলে এটা নিউক্লিওটাইড, একটা ফসফেট হলে এটা নিউক্লিওটাইড। এটিপি এটিপি হয়নি এটা, কারণ ট্রাইফসফেট তো না, একটা ফসফেট না, তখন এর নাম অ্যাডিনোসিন মনোফসফেট, তাই না? 2টা হলে ডাইফসফেট, 3টা হলে ডাইফসফেট। ঠিক আছে। আচ্ছা এখন যে এবার আমরা একটু দেখে নেব যে এই জিনিসটা, যে যেমন দেখো এখানে 5 নম্বরের সাথে কিন্তু এই যে 5 নম্বর CH2OH 5 নম্বরের সাথে কিন্তু ফসফেটগুলো যুক্ত হয়েছে, 5 নম্বরের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ এখানে আবার কখনো কখনো 3 নম্বরে যুক্ত হয়, নিচের দিকে আরেকটা নাইট্রোজেন বেস সুগার এবং 3 এর সাথে ফসফেটগুলো যুক্ত হতে পারে। তো এইগুলো বইয়ের মধ্যে আমরা পড়বো, যে যেখানে বলা হচ্ছে ডাইফসফোস্টার। একটা কথা আছে ডিএনএ ডাইফসফোস্টার, ডাইফসফোস্টার মানে কি? যে 2টা ফসফেট মূলক 2টা সুগারের সাথে একটা ফসফেট মূলকে যুক্ত হয়, এটাকে বলা হয় ডাইফসফোস্টার। 2টা সুগারের সাথে একটা ফসফেট মূলকে যুক্ত, এটাকে বলা হয় ডাইফসফোস্টার। আচ্ছা আরেকটা কথা হলো গ্লাইকোসাইডিক, না তুমি কি জানো বললাম? গ্লাইকোসাইড বন্ধন। সুগারের সাথে যে কোনো মূলকের যুক্ত হওয়াকে বলা হয় গ্লাইকোসাইড। সুগারের সাথে যে কোনো যৌগ বা যে কোনো মৌলের যুক্ত হওয়া, সুগারের সাথে যদি কোনো অন্য কোনো গ্রুপ যুক্ত হয় তখন এর নাম হয় গ্লাইকোসাইড। সুগারের সাথে অন্য কোনো গ্রুপ যদি যুক্ত হয় তার নাম গ্লাইকোসাইড। বুঝা গেল কি? এটা হলো গ্লাইকোসাইডের বিষয়। এবার আমরা ডিএনএ এর ভৌত গঠন আঁকবো কিভাবে একটু দেখি। আচ্ছা এটা তো গেল কি, এটা গেল হচ্ছে অ্যাডেনিন দিয়ে। যদি আমরা একটু সিঙ্গেল দিয়ে একটু দেখাই, যদি ধরো এটা যদি আমি বানাতাম, যেমন থাইমিন আছে, এটা হলো থাইমিন যদি হয় তাহলে এর গঠন কেমন ছিল? একটা রিং। থাইমিনে কি একটা রিং, থাইমিনে একটাই কিন্তু রিং। তাহলে এখানে কিন্তু নাইট্রোজেন বসবে কোথায় কোথায়? এখানে নাইট্রোজেন বসবে 1 নম্বরে আর 3 নম্বরে, 1 আর 3 এ বসবে নাইট্রোজেন।
তাহলে বসাই দিলাম 1 নম্বর পজিশনে বসালাম, 3 নম্বর পজিশনে নাইট্রোজেন বসালাম, বাদ বাকি জায়গায় কি করব শুধু কার্বন, বাদ বাকি জায়গায় শুধু কার্বন বসাই দেব, বাদ বাকি জায়গাতে কি কার্বন, এটা কি থাইমিন, মনে করো এটা থাইমিন। এখন থাইমিন মনে রাখার জন্য মনে রাখবা যে এখানে একটা মিথাইল গ্রুপ হয়, থাইমিনের মাথার উপরে মাথার কাছে একটা মিথাইল গ্রুপ হয়, থাইমিন মিথাইল, থাই মিল আছে, এটা মনে রাখার জন্য থাই মিল আছে, থাইমিনের মাথার উপরে একটা মিথাইল গ্রুপ হয়, এখানে একটা অক্সিজেন হয়, এখানে একটা অক্সিজেন হয়। আর যেহেতু এই জায়গাটাতে হাত মিলেনি, এখানে একটা এই দিয়ে এরকম, আর এখানে একটা এস, তাহলে এটা হলো থাইমিন। এই থাইমিনের সাথে কিন্তু যুক্ত হবে কোনটা জানো, এখানে একটা এস, থাইমিনের সাথে কি যুক্ত হবে, এই দেখো এবার যুক্ত হবে, এখানে তো ওইস আগে থেকেই ছিল না, তাহলে এই ওইস দিয়ে পানি তৈরি হবে না আগের মতো, এইটুকু দিয়ে কি পানি তৈরি হবে কিনা, পানি তৈরি হবে না। তাহলে আগে যেটা হলো ছিল অ্যাডিনিন, সেখানে কিন্তু 9 নম্বরের সাথে সুগার যুক্ত হয়েছে, আর এটাতে যুক্ত হবে 1 নম্বরের সাথে, এটাতে যুক্ত হবে 1 নম্বরের সাথে, এটা তো 9 নাইও, তাহলে এটা 1 নম্বরের সাথে যুক্ত হয়ে গেল, এই যে এখানে যুক্ত হয়ে গেল, তাহলে এটাও হয়ে গেল কি নিউক্লিওটাইড। বলো এখানে কি কি বুঝুন, আপনার বলো, বুঝে গেছে? এটা হলো ভিন্ন আরেকটা নাইট্রোজেন বেস, সেটা হলো থাইমিন। হ্যাঁ মাইশা 2 বলো, মাইশা 1 কার্বন কোশ্চেন আছে কি? আচ্ছা এখন হলো 9 নম্বর নাইট্রোজেনের সাথে সুগারের 1 নম্বর, হ্যাঁ সুগারের থাইমিনের ক্ষেত্রে 1 নম্বর নাইট্রোজেনের সাথে 1 নম্বর, 1 এর সাথে 1, থাইমিনে হলো 1 এর সাথে 1, এটাও নিউক্লিওটাইড, হ্যাঁ এটাও নিউক্লিওটাইড। মানে নাইট্রোজেন বেসের যে কোনো একটার সাথে যদি সুগার আর ফসফেট যুক্ত হয় তাহলে সেটা নিউক্লিওটাইড, মানে নিচে দুইটা মানে সুগার আর ফসফেট এটা ধ্রুবক থাকে। এটা ধ্রুবক, নিউক্লিওটাইড হতে গেলে এটা ধ্রুবক, কিন্তু হলো ওইটা তো ধ্রুবক না, নাইট্রোজেন বেসের যে কোনো একটার সাথে, নাইট্রোজেন বেসের যে কোনো একটার সাথে ওটা সমানুপাতিক। হ্যাঁ ঠিকই ধরেছো। তাহলে থাইমিন হলে 1 এর সাথে 1, 1 এর সাথে 1। যেমন ধরো যে তুমি মনে করো ডিএমসি এর ফার্স্ট ক্লাস ফার্স্ট হও সব সময়, তোমার বিয়ে হলো মনে করো বুয়েটের ফার্স্ট ক্লাস ফার্স্টের সাথে আর ফার্স্টের সাথে, তার মানে কি 1 এর সাথে 1 বিয়ে হলো নাকি? হ্যাঁ তাই হচ্ছে না? অনেক সময় বেশি ট্যালেন্ট বিয়ে করে বাচ্চা পাগল হয়, এরকম ঘটনা আছে, বুঝছো? এরকম নদী আছে। আচ্ছা এবার একটু আমরা ডিএনএ এর ভৌত গঠনটা আঁকবো। আজকে আমি হচ্ছে যে বইয়ের দাগানোটা একটু পরে দাগাবো, মানে মূল কিছু বিষয় শেখাই নিচ্ছি। হ্যাঁ ভৌত গঠনটা হবে, রাসায়নিক গঠন হবে কিনা দেখি। ভৌত গঠন এই যে ছবিতে দেখো, আমরা আগামী দিন হলো এমসিকিউ গুলো দেখাবো, তখন লাইন বাই লাইন বুঝাবো। হ্যাঁ দেখো এখানে 47 পৃষ্ঠায় ডিএনএ এর ভৌত গঠন আছে, আর বাম দিকে হলো রাসায়নিক গঠন। এটা হচ্ছে ভৌত গঠন, এটা হলো রাসায়নিক গঠন। পরীক্ষা যদি আসে ডিএনএ এর ভৌত গঠন, তাহলে হচ্ছে এই যে এখান থেকে এই ছবিটা আছে, আমার বইটাতে অবশ্য ছোট করে দেওয়া আছে, আমার বই খুলে এই যে এটা হলো ভৌত গঠন, আর রাসায়নিক গঠন হলো এই হ্যাঁ না, এটার মধ্যে 3-4টা পয়েন্ট বাদ দিতে পারবো, আমি বলে দেবো সেটা কোনগুলো বাদ দেওয়া যাবে। এখন দেখো ডিএনএ এর ভৌত গঠন আমরা কিভাবে আঁকবো একটু খেয়াল করো। ডিএনএ এর ভৌত গঠন কিভাবে সহজেই আঁকা যায়। তোমরা প্রথমে একটা এরকম দাগ দিয়ে নেবা। হ্যাঁ দাগ দিয়ে নাও, তবে হচ্ছে যে নিউক্লিওটাইড অঙ্কন করা বোর্ড পরীক্ষায় সাধারণত আসতে দেখা যায় না, কিন্তু শিখে রাখলে এটাই আর কি। হ্যাঁ কিন্তু ভৌত গঠন আসে পরীক্ষায়, ডিএনএ ভৌত গঠন, হ্যাঁ ডিএনএ ভৌত গঠন আসে। তাহলে এটা আমরা আঁকবো কিভাবে, দেখো দুইটা পেন্সিল দিয়ে তোমরা আঁকতে পারো। এখানে ধরবা পেন্সিল বা কলম, তোমরা তো পেন্সিল দুটো নিয়ে আসোনি, একটাই নিয়ে আসা সেই ভাগ্যের বিষয়, আর দুইটা তাই না? আচ্ছা একটা কথা মনে রাখবা, আর্মিদের বৈশিষ্ট্য হলো তাদের কাছে অস্ত্র থাকবে, আর স্টুডেন্টের বৈশিষ্ট্য হলো তাদের কাছে ভ্যারাইটিস রকমের অস্ত্র থাকবে। পেন্সিল থাকবে 2টা, কলম থাকবে 4-5টা, মানে 4-5 কালারের সৌন্দর্য করার জন্য, বই দাগানোর জন্য। হ্যাঁ এটা হলো স্টুডেন্টের বৈশিষ্ট্য। আর্মির বৈশিষ্ট্য যেমন অস্ত্র থাকতে হবে না, সেরকম বুঝতে পেরেছো? তোমাদের বৈশিষ্ট্য অস্ত্র কি, এই কলম, ছোট ছোট এডুকেটিভ অস্ত্র, তাই না?
হ্যাঁ, আচ্ছা দেখো এবার কি করব, প্রথমে ডান দিকে এইভাবে ধরবা, কলম ধরে নিচের দিকে নিয়ে আসবা। ওখানে দাগ হলো না, দাগ হতে হবে। হ্যাঁ, এই তারপরে কি করবা, এই দাগটা মুছে গেছে। আচ্ছা এবার কি করবা, এবার এর নিচ দিয়ে আবার এইভাবে করে এই এই, তাহলে এটা হয়ে গেল ডিএনএ ভৌতকরণ। দেখো তো পারো কিনা তোমরা একটু, না পারলে আমি দেখাই দিচ্ছি। দুইটা কলম আছে না, দুইটা কলম দেখো তো। হ্যাঁ, তোমরা দাগ দিয়ে নাও। এটা কলম দেখলে কষ্ট হয়ে গেছে, দুইটা কলম দেখলে আরামসে হয়ে যাবে। হ্যাঁ, একটু দূর দিয়ে করবা, বেশি কাছে দিয়ে করলে এটা আকার পরে চাইলে এটা মুছেও দিতে পারো, রাখলেও সমস্যা নাই। হ্যাঁ, আপনি মুছিচ্ছেন, আমরা কিভাবে মুছবো? ওই জন্য বললাম যে রাখলেও সমস্যা নাই, মুছে দিলেও সমস্যা নাই। বুঝতে পারছো? রাখলেও সমস্যা নাই, মুছে দিলেও সমস্যা নাই। বলো কার কি সমস্যা হচ্ছে, দেখাই দিই না সমস্যা হচ্ছে। তোমার এখানে খালি নাই নাকি? আপনাদের হয়েছিল অবশ্য শেষের দিকে যায় এখন। এ দেখি করে দেখ দুইটা ভালো লাগে। ও আচ্ছা, তোমার দুটো নেই, তোমার দুটো নেই, দুটো হচ্ছে একই কালার হলে সমস্যা নাই। দেখো তোমার বেশি ওর বেশি যে তুমি এটা আসার সময় যে কাজটা করবে, হ্যাঁ ডান দিক থেকে যে এটা বলা আছে ডান দিকে দূর থেকে দাও। হ্যাঁ ডান দিক থেকে তো এটা রাউন্ড দিয়ে আছে, একটু মুছে দিলে হবে ডান দিক থেকে। এটা লেয়ার হয়ে গেছে, ডিএনএ এর লেয়ার থাকবে না, তবে একটু দুধ দেয়, তাহলে একটু মিজিমিজি করবে। এই যে যে আনতে পারতো না আমাকে বলো। হ্যাঁ, দুধ দেয়। কেউ যদি না বলে তাহলে আমাকে বলো, আমি আগায় দিচ্ছি। হ্যাঁ, আপনাদের ভালোই লাস্টে ছোট হয়ে তোমার ওটা না দিলাম, এই দেখাতে হবে ডান
পানি উঠে যাচ্ছে উপরে উঠে গেল আরো তো অনেক বড়, এদিকেও আরো অনেক বড়, আমরা তখন দেখাবো না। আমরা তো নিশ্চিত ওই লাস্টে শুরু করেছি আরেকবার খালি ওই জায়গাটা অদ্ভুত পর্যন্ত নিয়ে যেতে হবে। একটা কোন লাগছে হয়েছে অবশ্য, কিন্তু একটু দূর দেওয়া একবার, তাহলে একটু দেখতে ভালো হবে। শোনো একটা বিষয় খেয়াল করো, ডিএনএ ভৌত গঠনে একটা বইয়ের মধ্যে একটা কথা আছে, এদিকে খেয়াল, এদিকে সবাই দেখাও। ডিএনএ ভৌত গঠনে বইয়ের বইয়ের মধ্যে একটা কথা আছে যে ডিএনএ ভৌত গঠনে গভীর এবং অগভীর খাস দেখা যায়। গভীর খাস মানে এটা গর্তের মতো, আর এটা হলো ছোট্ট খাস, ছোট্ট গর্ত। এটা ছোট্ট গর্ত, এটা হলো বিশাল বড় গর্ত। তাহলে যখন তুমি এমনি আর কি আঁকবা, মানে এরকম গর্ত হবে না তো, হ্যাঁ। যদি একটা দিয়ে আঁকো তাহলে গর্ত হবে না, হ্যাঁ। ধরো একটা দিয়ে আঁকলা, তাহলে কিন্তু গর্তটা তো এরকম বোঝা যাবে না, হ্যাঁ। দুই দিকে সমান গর্ত হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য এই টেকনিকে আঁকলে এই যে গর্তগুলো হবে, হ্যাঁ। তাহলে এই যে গভীর গর্ত, অগভীর গর্ত, বুঝতে পেরেছো? এই জন্যই এটা আমি দেখো গর্ত হয় কি তোমার প্রথমে, তারপরে হয় নিজে এইটা, তারপরে এই জন্য দুইটা পেন্সিল দিয়ে আঁকলাম, হ্যাঁ। আচ্ছা একটু প্র্যাকটিস করতে হবে, না হলে আমাকে বলবে পারবে না। আচ্ছা, আজকে রাসায়নিক গঠনটা পড়া হলো না, আমরা প্রথম তিনটা নিয়ে আলোচনা হতো হয়তো, কিন্তু আমরা যে সুগারটা বুঝতে চাচ্ছিলাম একটু ডিপলি ভাবে, তাই ওই সুগার বুঝতে যে এটা হলো না। তাহলে আগামী দিন আমরা রাসায়নিক গঠন শিখবো এবং বইয়ের এমসিকিউ গুলা দাগাই দিব, এমসিকিউ গুলা, হ্যাঁ ঠিক আছে।